আমি আর তিথি যমজ বোন হলেও আমাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আমি পূর্ব হলে তিথি পশ্চিম, আমি উদয় হলে সে অস্ত। আমরা না দেখতে একরকম না স্বভাবে। আমি দেখতে বাবার মতো হয়েছি, সাধারণ চেহারা, শ্যামবর্ণ কান্তি, কালো চোখ, গড়পড়তা উচ্চতা, লম্বা রেশমি চুলের। আমি খুব একটা চোখে পড়ার মতো নই। তিথি মায়ের মতো, তার চেহারা আকর্ষণীয়, ফর্সা গায়ের রং, বাদামি চোখ, মেয়ে হিসাবে বেশ লম্বা, কোঁকড়ানো চুলে তাকে ভিড়ের মধ্যে সবার আগে চোখে পড়ে। জীবনের খুব স্বাভাবিক নিয়মে আমি ধীর স্থির, শান্ত, আর তিথি চটপটে জেদি স্বভাবের। মজার ব্যাপার হলো তিথি বাবার বেশি আদরের, আমি মায়ের। দু বোন হলেও মনের দিক থেকে ভিন্ন হয়। আমরা কখনো একে অপরের খুব কাছের ছিলাম না, বরং সারা জীবন একে অপরের সাথে লোকে এত তুলনা দিত যে আমরা দুজনে দুজনের উপর খানিকটা বিরক্ত ছিলাম। যেমন ও কোনো কিছু নিয়ে জেদ করলে আমার সাথে তুলনা দেওয়া হতো, আমার উদাহরণ দেওয়া হতো। আমার কেউ আবার কেউ ওর সৌন্দর্যের প্রশংসা করলে আমায় নিয়ে হাউতাশ করতো। সময়ের সাথে সাথে আমরা বড় হতে লাগলাম, আর যত বড় হলাম দূরত্ব যেন ততই বেড়ে চলল। আমরা দুজন পাশাপাশি ঘরে থেকেও থাকতাম দুই পৃথিবীতে। পড়াশোনায় দুজনেই ভালো ছিলাম, একই বিশ্ববিদ্যালয়ে আলাদা সাবজেক্ট পড়তাম আমরা। তিথি ছিল ইউনিভার্সিটি ভীষণ পপুলার, আর আমায় ক্লাসমেট বাদে কেউ চিনতই না। আমি যে তিথির বোন এটা জানতো হাতে গোনা কয়েকজন। আমাদের বিয়ের বয়স হয়ে এলে বাড়ি থেকে পাত্র দেখা শুরু হলো। বলা বাহুল্য, পাত্র দেখা হতে লাগলো শুধু আমার জন্য। তিথির জন্য তো বাড়ি বয়ে সম্বন্ধ আসতো ঝোঁকে ঝোঁকে। তিথি সেসব পাত্তা দিত না। ওর ইচ্ছে ছিল ওর মতো সুদর্শন, যোগ্য কাউকে বিয়ে করার। সেরকম ছেলে সে পছন্দ পাচ্ছিল না। ক্যাম্পাসে দু একজনের সাথে ওর প্রেমের গুঞ্জন শুনলেও সিরিয়াস কোনো সম্পর্ক ছিল বলে জানতাম না। আর আমি ওকে কখনো জিজ্ঞাসাও করিনি। তিথি বিয়ে নিয়ে গড়িমসি করলেও আমি রাজি ছিলাম। ছেলে বন্ধু বা প্রেমিক আমার কখনোই ছিল না। তাই বিয়ে নিয়ে করে একজন সত্যিকারের সঙ্গীর স্বপ্ন দেখতাম। নিজের সংসারে থিতু হতে চাইতাম। কিন্তু আমার জন্য পাত্র দেখলেও দেখা যেত তারা পছন্দ করে ফেলেছে তিথিকে। ওকে বউ করে নিয়ে যেতে চাইছে। বাড়ির লোকের ধারণা হয়ে গেল ওকে বিয়ে না দিয়ে আমার বিয়ে দেওয়া যাবে না। কিন্তু তিথি যে তার মনের মতো মানুষ পাচ্ছে না। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে একসাথে দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। তবে ঘটনা ভীষণ অনাকাঙ্ক্ষিতভাবে। আমরা গিয়েছি আমাদের ফুফুতো বোনের বিয়েতে। আমরা ফুপুরা বেশ বড়লোক। বিয়েতে ধুমধাম করছে খুব। আত্মীয়স্বজন যা ছিল সবাই দাওয়াত পেয়েছে। বাড়ি ভর্তি লোকজন। গায়ে হলুদের রাতে বরাবরের মতো তিথি সবার নজর কেড়েছে। আমি চুপচাপ বসে আছি একাধারে। ছেলের বাড়ি মেয়ের বাড়ির লোকজন মিলে একাকার। বহুদিন পর কাজিনরা একত্রিত হয়। সবাই একত্রে বসে আড্ডা দেওয়া শুরু হলো। আমি যোগ দিয়েছি তাদের সাথে। কথায় কথায় খেলা শুরু হয়ে গেল। চেয়ার টেনে গোল হয়ে বসে শুরু হলো খেলা। ডেয়ার গেম। সবাইকে একটা করে ডেয়ার দেওয়া হবে। যে ডেয়ার সম্পূর্ণ করতে পারবে সে বেঁচে যাবে, আর না করতে পারলে তার সম্পর্কে ছোটোবেলা কিংবা বড়োবেলার কোনো লজ্জার ঘটনা সবার সামনে প্রকাশ করে দিবে। যে জানে সে। খেলা জমে উঠলো। আমার মজাও লাগতে শুরু করলো। মজার মজার সব টাস্ক পেলো এক একজন। বিশেষ করে যে যে জিনিসটায় কম দক্ষ তাকে সেটাই দেওয়া হলো। এক সময় ডেয়ারের কাঁটা ঘুরলো আমার দিকে। আমি শুরু থেকে ভাবছিলাম আমার সম্পর্কে বলার মতো কারো তেমন কিছু নেই, কিন্তু এটা মনে ছিল না যে সেখানে আমার বোনও বসেছিল। আমি যখন বললাম কোনো ডেয়ার ফেয়ার করতে পারবো না, আমার ব্যাপারে যা জানিস বলতে পারিস, তখন তিথি দুষ্টু হেসে বলল, সিথি, ক্লাস সেভেনের অঙ্ক স্যারের পরীক্ষার কাহিনী মনে আছে, বলবো? আমি এবার ভয় পেয়ে গেলাম। ঘটনা ভয়াবহ। সবার সামনে বললে কোনোভাবে আমার পক্ষে সেটা সহ্য করা সম্ভব না। কিন্তু তিথি তো বলেই দিবে। ক্লাস সেভেনে আমরা দুজনে একজন বয়স্ক স্যারের কাছে ম্যাথ পড়তাম। স্যার ভীষণ কড়া ছিল। পড়া না হলে চিকন বেতের বাড়ি খেতে হতো হাতের তালুতে। আমরা দুজনে তাকে প্রচুর ভয় পেতাম। একবার তিনি পরীক্ষা নিলেন। তিথি সেই পরীক্ষায় উতরে গেল। আমি কেমন করে যেন সবগুলো অঙ্ক ভুল করে বসে রইলাম। স্যার গেলেন ভীষণ রেগে। তার চোখে মুখ রাগে লাল হয়ে গেল, আর আমি এদিকে ভয়ে কাঁপছি। স্যার চেঁচিয়ে বলছে, হাত পাতো, এক্ষুনি হাত পাতো বলছি। আমি ভয়ে ওখানেই বসে পায়জামা ভিজিয়ে ফেলেছিলাম। ঘটনাটা মনে পড়লো এখনও, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। স্যারকে এরপর ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনার ব্যাপারে কোনোদিন আমাদের বাড়িতে কোনো কথা হয়নি। আজ তিথি সেই কথা মনে করিয়ে দেয়, আর বাঁকা হাসি দেখে আমার চোখের পানি চলে আসে এলো প্রায়। আমি কোনো রকম নিজেকে সামলে বললাম, দাও ডেয়ার দাও, যা বলবে করব। আমাকে ডেয়ার কী দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা চললো কিছুক্ষণ। আমি যেহেতু ছেলেদের সাথে তেমন কথা বলি না, তাই টাস্ক দেওয়া হবে ছেলেদের সাথে কথা বলার। শুধু কথাই না, কোনো একটা ছেলেকে গোলাপ দিয়ে হেসে বলতে হবে, এটা আপনার জন্য।
আমার এত খারাপ লাগছিল বলবার মতো নয়। তবুও মুখ বুজে সহ্য করে নিলাম। জিজ্ঞাসা করলাম কোন ছেলেকে। কেউ একজন বলল সোজা স্টেজের দিকে যেতে থাক, ছেলেপক্ষের অনেক ছেলে ওদিকে বসে আছে, যাকে আগে পাবি তার হাতে দিয়ে দিস। আমি গোলাপটা হাতে নিয়ে উঠে যন্ত্রের মতো চলতে শুরু করলাম। চোখের সামনে অনেক ছেলে, সবাই যেন সামনে থেকেও নেই। চোখের ফোকাসের মাঝে কেউ আসছে না, সব ঘোলাটে দেখছি। আমার চোখে কি পানি জমা হচ্ছে? হঠাৎ একজনের ফোকাসের ভেতরে পড়ে গেলাম। আমি তার সাথে কথা বলার আগে সে আমাকে জিজ্ঞাসা করে বসলো, আপনি ঠিক আছেন? গলাটা ভীষণ গভীর আদুরে। আমি চোখ তুলে ভালো করে চাইলাম। গভীর চোখ দুটো, চোখে জিজ্ঞাসা করার সাথে সাথে আরও কী যেন ছিল। আমি তখনই ঠিক স্বাভাবিক নেই। ডেয়ার সম্পন্ন করতে হবে। আমি তার দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বললাম, আপনার জন্য। ছেলেটা অবাক হয়ে ফুল হাতে নিল। ততক্ষণে আমি উল্টো দিকে হাঁটতে শুরু করছি। চোখের পানি এখনও আর বাদ মানছে না, বন্যার জলের মতো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইছে। আমি কাজিনদের দলের দিকে একবার চাইলাম। কে যেন থামস আপ দেখাচ্ছে। ওরা দেখছে আমার কাজ শেষ। আমি ছুটতে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ মন মতো কাঁদলাম। একটু স্বাভাবিক হয়ে এলে চোখ মুখ চেহারা ঠিক করে বাইরে এলাম। তিথির উপর রাগ কিংবা অভিমানের পাহাড় জমে রইল বুকে। একটু পরে ফুল দেওয়া ছেলেটার সাথে কথা হলো। সে নিজে এলো, জিজ্ঞাসা করলো হঠাৎ আমি তাকে কেন ফুল দিয়েলাম। আমি বললাম ডেয়ার ছিল। সে ফিক করে হেসে এসে বলল, ধুর। তারপর পরিচয় হলাম আমরা। সে বরের ছেলের বন্ধু আবির। পড়াশোনা শেষে চাকরি করেছে। সুযোগ এটাও বলে দিল বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তার পরদিন বিয়েতে আবিরের বাবা মা এসে আমার বাবা মাকে তার সাথে আমার বিয়ের প্রস্তাব দিল। সবাই যার যেখানে ভীষণ খুশি হলো। ওদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। আর সুদর্শন উচ্চ বংশের উচ্চপদস্থ চাকরিজীবী ছেলেকে আমার জন্য পেয়ে আমার পরিবারের আপত্তি করার প্রশ্নই ওঠে না। কিন্তু আপত্তি উঠল আমার পরিবার থেকে, তাও ঘোর আপত্তি। বিয়েবাড়িতে তিথি কিছু বলেনি, কিন্তু বাড়ি ফিরে সে জানালো আবিরকে তার প্রথম দিনেই মনে ধরেছিল। সে যেরকম ছেলে খুঁজছে আবির ঠিক সেরকমই। সে এতদিন পর যাকে খুঁজে পেয়েছে তার সাথে আমার বিয়ে সে কিছুতেই হতে দিবে না। আবিরকে সে নিজে বিয়ে করবে। আর আবির নাকি তাকেই পছন্দ করে। ভুল করে আমার কথা বলেছে। সত্যি বলতে আমি নিজেও প্রথমে ভেবেছিলাম আবির আসলেও তিথিকে পছন্দ করে। তিথির সাথে ওকে আমি হেসে গল্প করতে দেখেছি। তিথি প্রথম দিন থেকে ওর সাথে খাতির করে ফেলেছিল। আবির যখন আমার সাথে পরিচিত হতে এলো আমি ধরে নিয়েছিলাম ও আমার মাধ্যমে তিথিকে প্রস্তাব পাঠাবে, কিন্তু হয়ে গেল উল্টো। আবিরের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেল যে সে তিথিকে নয় আমাকে বিয়ে করতে চায়। তিথি রেগে মেগে আগুন হয়ে গেল। বিয়েটা যাতে না হয় সেজন্য অনেক চেষ্টা করলো সে, কিন্তু সব বাধা পেরিয়ে কেমন করে যেন আবিরের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর আমরা সুখী দাম্পত্যের মতোই জীবন কাটাতে লাগলাম। আবির আর তার পরিবার খুব সাপোর্টিভ। আমি এত আদর যত্ন আমার বাড়িতেও কোনোদিন পাইনি। ওরকম পরিবার, ওরকম স্বামীর পাওয়া যে কারো ভাগ্যের বিষয়। তিথি তখনও বিয়ে হয়নি, আর আমি বিয়ে করে সুখের সাগরে ভাসছি। এটা আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগতো, আবার অবিশ্বাস্য মনে হতো। তিথি দিন দিন বেশ বেপরোয়া হয়ে উঠছে। মা প্রায় বলতেন ও কোনো কথা শোনে না, কত রাত বাড়ি ফেরে না, কোথায় যায় ঠিকঠাক জবাব দেয় না, আর শাসন করতে গেলে শুধু ভয় দেখায়, ব্ল্যাকমেল করে। বাবা মা ওকে নিয়ে চিন্তিত। এদিকে আমার চমৎকার বোঝাপড়ার সাথে 2 বছর কাটিয়ে ফেললাম। আবির আমায় ভালোবাসে। ওকে বিয়ে করার পর আমি জীবনে প্রথম ভালোবাসার মানে বুঝতে পারলাম। এই যেন ভীষণ সুন্দর অনুভূতি, যা আমার কল্পনাতেও কোনোদিন ছিল না। শুধু ভোর থেকে ঘুম থেকে উঠে একটা মুখ দেখতে যে কি প্রশান্তি, তা কোনোদিন কাউকে গভীরভাবে ভালো না বাসলে বোধহয় উপলব্ধি করা যায় না। আমার দ্বিতীয় ইউনিভার্সিটির সময় আবিরকে অফিস ট্যুরে যেতে হলো সুইজারল্যান্ড। সে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় আমার আর যাওয়া হলো না। সে মন খারাপ করে একাই গেল। আমাদের ইউনিভার্সিটির দিন ঠিক রাত 12টায় আমি মোবাইলে সারপ্রাইজ পেলাম। এমন ভয়ানক রকমের সারপ্রাইজ যার আশা আমি কোনোদিন করিনি। তিথির নাম্বার থেকে আমার কাছে কিছু ডকুমেন্টস এলো মেসেজে। সেখানে তিথি আর আবিরের ঘনিষ্ঠ কিছু ছবি, সুইজারল্যান্ড হোটেলের রেজিস্ট্রার, ওদের সাথে একই ঘরে থাকা সিগনেচার। আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল একটা মেডিকেল রিপোর্ট, যেটা বলছে তিথি প্রেগনেন্ট। আমার দাদি ছোটবেলায় বলতেন মায়ের গর্ভে এক ফুল 2 ভাগ হয়ে 2জন হলে তারা হয় একরকম, আর দুটো আলাদা ফুল থেকে যে 2জন হয় তারা হয় ভিন্ন রকম। দুটো যমজ, তবে আলাদা ধরন। আমরা হয়েছি দুটো আলাদা ফুল থেকে, তাই তো এত পার্থক্য। দাদি বলতেন যতই পার্থক্য হোক, যারা জোড়ায় হয় তাদের মনের কোথাও না কোথাও সেই আজন্ম টান রয়েই যায়। দাদি ঘরে বসে বসে এসব কথা মনে পড়ে। আজন্ম টান কথাটা হাস্যকর রসিকতা বলে মনে হয়। আমার নিজের আপন মন এমন কাজ কী করে করতে পারলো? সারাক্ষণ ঘুমের মাঝে
গলা চেপে ধরার মতো অনুভব নিয়ে কেমন করে ঘুরে বেড়াচ্ছি নিজেও জানি না। সেই রাতটা আমি পাথরের মতো বসেছিলাম। না নড়তে পেরেছি, না কাঁদতে পেরেছি, না পেরেছি কাউকে কিছু বলতে। সেদিন আমি ওই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছিলাম। তার আগে অবশ্য আবিরের সাথে কথা হয়েছিল। ওকে আমি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম তিথির ব্যাপারে। আবির সাফ অস্বীকার করছে। আমি জানতাম অস্বীকার করবে, কিন্তু এতগুলো প্রমাণ আমি কেমন করে অবিশ্বাস করব। এখনও কাউকে কিছু বলিনি। ও চলে যাবার এমনিতে আমার বাপের বাড়িতে আসার কথা ছিল, তাই এখানে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি। তবে মায়ের বোধহয় সন্দেহ হয়েছিল। এর মাঝে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেই ফেলেছে কি হয়েছে আমার। আমি নাকি স্বাভাবিক নেই। স্বাভাবিক আমি চাইলেও হতে পারবো না। কিন্তু মাকে কোনো কিছু খুলে বলার মতো মানসিক শক্তিও যে আমার নেই। এখানে বসে দেখছি তিথি বাড়িতে নেই। কোথায় গেছে সেটা বাবা মাকে বলে যায়নি। এত বেশি উচ্ছন্নে গেছে যে ওর ব্যাপারে বাবা মা এখন একেবারে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। জানে ঠিক ফিরে আসবে কিছুদিন পর। আবির এর মাঝে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, আমি কোনো সাড়া দিইনি। ওরা আগে ফিরুক। যদি তিথির দাবি সত্যি হয় তবে আবিরকে ডিভোর্স দিতে আমি দুবার ভাববো না। এত লম্পট লোকের সাথে সারা জীবন থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আবিরের ফেরার নির্ধারিত দিনে সে ফিরল। বাড়ি ফিরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। আমি ফোন ধরলাম না। সে মেসেজ লিখলো, তোমাদের বাড়িতে এসছি। সে এলো। একসাথে এলো তিথি। একই দিনে একই সাথে ওদের আশাটা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। কতদিন পর তাকে দেখলাম। বিয়ের পর আমরা আলাদা থেকেছি খুব কম। শুধু ওর চেহারা দেখে আমি সব পিছুটান ভুলে একটা জায়গায় থেকেছি দিনের পর দিন। সেই মুখ, সেই চোখ, আমার সেই ভালোবাসার মানুষ আমায় এত বড় ধোঁকা দিতে পারে, এই যেন আমার স্বপ্নের অতীত। অথচ ভাগ্যের ফেরে তাই হয়ে চলেছে চোখের সামনে। সে যখন মায়ের আপ্যায়নে ড্রয়িং রুমে বসে, তখন আমি আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করলাম বহুক্ষণ। শুধু মনে হতে থাকলো, ইস, যদি সব মিথ্যে হতো। খানিক পর আবির আমাকে আলাদা করে নিয়ে অনেক করে বোঝালো এসব ছবি বা রিপোর্ট নাকি জাল করা হয়েছে। আমি যেন এসব কথা বিশ্বাস না করি। এর একটা বিন্দু সত্যি নেই। এমনকি সে সুইজারল্যান্ডের তিথির সাথে ছিলই না। সে এত সুন্দর করে বোঝালো যে আমার তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছিল। আমি তাকে রেখে তিথির সাথে কথা বলতে গেলাম। তিথি আগের থেকে আরও সুন্দর হয়েছে। ওর ত্বক আরও বেশি গ্লো করছে, চোখ উজ্জ্বল। আমায় দেখে হেসে পড়ে, দেখ কত শপিং করছি সুইজারল্যান্ড থেকে। তোর বর তো টাকার বস্তা উড়িয়ে দিল একেবারে। সত্যি ওর ঘরে দুটো বড় বড় লাগেজ। আমি ওর কথায় প্রভাবিত না হয়ে জিজ্ঞেস করলাম, তুই সত্যি প্রেগনেন্ট? তোর কোনো সন্দেহ আছে? আছে, ওরকম কাগজ জাল করা যায়। আমি তোকে ইনস্ট্যান্ট প্রমাণ করে দিতে পারি। আমার কাছে প্রেগনেন্সি কিট আছে, ওয়েট কর। সে একটা ফ্রেশ কিট বের করে আমাকে দেখিয়ে সেটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। একটু পর বের হয়ে আমার হাতে কিটটা ধরিয়ে দিল। দুটো স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। ও সত্যি প্রেগনেন্ট। আমার পায়ের নিচ থেকে আক্ষরিক করতে এবার মাটি সরে গেল। আমি কিটটা নিয়ে আবিরের কাছে গেলাম। ওর দিকে এটা ছুড়ে দিয়ে বললাম, এখনও অস্বীকার করবে? সে জিনিসটা দেখলো, তারপর মেঝেতে ছুঁয়ে দিয়ে বলল, ও যদি প্রেগনেন্ট হয় আমি সেই বাচ্চার বাবা নেই। আমি তখন রাগে চোখে অন্ধকার দেখছি। কাঁপতে কাঁপতে বসে পড়লাম মেঝেতে। হঠাৎ সব নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শব্দে বাড়ির সবাই ছুটে এলো। কিছুক্ষণের মধ্যে সবটা সবাই জেনে গেল। এমন বিদঘুটে পরিস্থিতি যে প্রত্যেকের কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছে। কি বলবে তা পর্যন্ত কেউ যেন বুঝতে না পারে। শুধু আবির আর তিথির মধ্যে ঝগড়া চলতে লাগলো। আবির ক্রমাগত অস্বীকার করেই গেল, আর তিথির দাবি করতে থাকলো সে সত্যি। প্রমাণ দিতে তিথি তার মোবাইলে ওদের একসাথে আরও ডজন ডজন ছবি দেখালো। আবির সেসব অস্বীকার করলো। তিথির সাথে সে ব্রহ্মাস্ত্র বের করার মতো করে সোজা আবিরের দিকে যে চোখ নাচিয়ে বলে, ফাইন, সব অস্বীকার করছো? আমি এমন কিছু বলতে পারি যেটা আমার জানার কথা নয়, তাহলে স্বীকার করবে তো? কি বলবে তুমি এমন? তিথি বসে বলল, তোমার উরুর উপর যে লাল আর কালো পাশাপাশি দুটো তিল আসছে, সেটা আমি কেমন করে জানি? তিথি এবার আমার দিকে চেয়ে বলে, কিরে স্মৃতি, আছে না বল? আমি হতবাক হয়ে গেলাম। চকিত একবার চাইলাম আবিরের দিকে। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না, মুখ ঢেকে ফেললাম। বাড়ির সব বড়দের সামনে ও কেমন করে পারছে এইসব কথা বলতে? আবির আর কোনো কথা না বলে গটগট করে হেঁটে চলে গেল। সে চলে গেল। তিথি বলল, তোর বর চেয়েছিল সে গাছেরও খাবে তলারও করবে। তোকে বিয়ে করে তোর সাথে ঘর করছিল, সাথে আমার সাথে প্রেম চালিয়ে যাচ্ছিল। বিয়ের আশা দিয়ে রেখেছিল, কিন্তু জীবনেও বিয়ে করতো না। আমি যখন প্রেগনেন্ট হয়ে গেলাম তখন ফুসলিয়ে সুইজারল্যান্ড গিয়ে অ্যাবর্শন করাতে। আমি তো কিছুতেই করাবো না। কত গিফট দিয়ে কত আদর করে বোঝালো, কিন্তু আমি এবার আর বুঝতে রাজি নই। বিয়ে করতে হবে আমায়, ব্যাস। আমার বাচ্চার স্বীকৃতি চাই। আর আমি সতীনের ঘর করবো না। তাই আগে তোকে ডিভোর্স দিতে হবে। এই পর্যন্ত বলার পর মা এগিয়ে এসে সজোরে একটা চড় মারল তিথির গালে। ওর ঠোঁট কেটে রক্ত গড়ালো। এবার ও চিবিয়ে চিবিয়ে বলে, শোনো মা, তোমার আদরের মেয়েকে বলে দিও যেন ভালোই ভালো ডিভোর্সটা দিয়ে দেয়। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে আমি আর
করার আগে চিঠিতে তোমার আদরের মেয়ে আর জামাইয়ের নাম লিখে রেখে যাব। এই ঘটনার কিছুদিনের মধ্যে আমি নিজেই উকিলের সাথে কথা বললাম ডিভোর্সের ব্যাপারে। আবিরকেও জানিয়ে দিলাম। সে একেবারে চুপ হয়ে গেছে, যেন আর কিছু বলার নেই। আমাদের ডিভোর্স পেপারে সাইন করার ডেটও চলে এলো দেখতে দেখতে। যেদিন সাইন হবে তার আগের দিন সকালে আমি বাথরুমে মাথা ঘুরে পড়ে যাই। ডাক্তার দেখানো হলো, জানতে পারলাম আমি নিজেও মা হতে চলছি। কিছু সত্য ছুরির চেয়েও ধারালো, তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ। এমন সত্য বুকে গেঁথে চেপে থাকার মতো অসহনীয় ব্যাপার বোধহয় পৃথিবীতে খুব কম আছে। আমি ভেবেছিলাম ডিভোর্সটা হয়ে গেলে আমি কোথাও একটা চলে যাব, এসব কিছু থেকে অনেক অনেক দূরে, একটা নির্জন এলাকায় যেখানে কেউ আমায় চিনবে না, অতীতের কোনো ছায়া থাকবে না। একটা ছোট্ট মাথা গোঁজার জায়গা পেলে হয়ে যাবে আমার। কিন্তু ভাগ্য, বিধাতার ইচ্ছে আলাদা কিছু ছিল। তাই তো সন্তানের আগমনী বার্তা জানিয়ে ডিভোর্সটাকে আটকে দিল। এখন যা হবার বাচ্চার পরে হবে। আমি আর তিথি একই বাড়িতে থাকি, ঠিক আগের মতো পাশাপাশি ঘরে। আমাদের ভেতরে তেমন ভাব ভালোবাসা আগেও ছিল না, আর এখন তো সম্পর্কে এত গরল মিশেছে, এত তিক্ত হয়েছে যে পৃথিবীর সব ভালোবাসা ঢেলে দিলেও সেই তিক্ততা বুঝি কমানো যাবে না। অথচ আমরা দুজনে অন্তঃসত্ত্বা, কি ভয়ানক পরিস্থিতি তা না দেখলে বোঝা সম্ভব না। তিথি এখন আমার সাথে কোনো কথাই বলে না, একেবারে সাইলেন্ট মুডে চলে গেছে। মা বাবার সাথেও কথা বলে না, নিজের ঘরে সারাদিন বন্দি হয়ে বসে থাকে। আমার ঘরটা ওর পাশে হয়। কখনো কখনো গভীর রাতে আমি ওর ঘর থেকে চাপা কান্নার আওয়াজ শুনি, কিন্তু কখনো জানতে চাইনি ঠিক কোন শোকে ও কেঁদে চলছে। মা এবং বাবা দুজনের পরিস্থিতির শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ছে। মানসিক জোর কারোই অবশিষ্ট নেই। আমার আর তিথির সন্তানের কী হবে তা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার সামনে। আমার সন্তান হবার খবর শুনে আবির যোগাযোগ করেছে। আমি তার ফোন ধরিনি প্রথমে। পরে মা বুঝিয়েছেন সন্তানের প্রতি ওর অধিকার আছে, ওকে যেন এখন নিজের আর সন্তানের খবরাখবর দেই। আমি তাই টুকিটাকি কথা বলি। ও সেদিনকার কথা, তিথির কথা কিংবা আমাদের হতে থেমে যাওয়া ডিভোর্সের কথা কোনোটাই তোলে না। শুধু আমার শরীরের খবর নেয়, কিছু খেতে ইচ্ছে করে কিনা জানতে চায়। প্রায় আমার পছন্দের খাবারগুলো অনলাইনে শপের মাধ্যমে পাঠিয়ে দেয়। আমার অ্যাকাউন্টে টাকাও দিয়ে রেখেছে। ওর সাথে যোগাযোগ হলে আমার প্রবল কান্না পায়। আমাদের কত শখের সন্তান, কত আশা, কত স্বপ্ন ছিল ওকে নিয়ে। ওর জন্য আলাদা ঘর করে রেখেছিল ওর বাবা, কত রকম প্ল্যান। এখন কি আর সেসব হবে? সে কি আদৌ বাবার আদর পাবে? একসাথে বাবা মায়ের সাথে বড় হতে পারবে? আমরাও কি আর আগের মতো ভালোবাসার সংসার বাস করতে পারবো? এসব ভেবে সারাদিন রাত বুকের ভেতর অসহ্য যন্ত্রণায়। একদিন আবির জানালো তার পরিবারের লোকজন আমাদের বাড়িতে আসতে চায়, আমাকে বুঝিয়ে নিয়ে যেতে চায়। তারা সবাই চায় আমি এ সময় তাদের ওখানে থাকি। এই বাড়ির পরিবেশ আমার জন্য ভালো নয়, কিন্তু আমি তাদের জোরে দিয়ে আসতে নিষেধ করলাম। আবিরকে বুঝিয়ে বললাম তারা এলে এখন তিথি সিনকেট করবে, যা তা কাণ্ড করতে বসতে পারে। তার থেকে তারা না আসুক। আবির অনুরোধ করে বলল, তাহলে তুমি চলে এসো। আমি রুদ্ধ কণ্ঠে বললাম, না। তাহলে তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে রাখবে? আগে ও পৃথিবীতে আসুক, তারপর ঠিক হবে ও কোথায় থাকবে। এতদিন একসাথে ঘর করে তুমি আমাকে চিনলে না স্মৃতি? আমার ভালোবাসা সন্দেহ করলে চাইলে আমি প্রমাণ করে দিতে পারতাম তোমার বোন মিথ্যেবাদী। কিন্তু তুমি কেমন করে পারলে আমায় এতটা অবিশ্বাস করতে? তোমায় যদি আমি ডিভোর্স দিতাম, সেটা দিতাম তোমার উপর অভিমান করে। এত অবিশ্বাস নিয়ে সংসার করা যায় না। যে কেউ প্রযুক্তির সাহায্য নিয়ে কতগুলো জাল রিপোর্ট আর ছবি বানিয়ে এনে দেখিয়ে দিবে, আর আমার ভালোবাসার স্ত্রী সেগুলো দেখে বিশ্বাস করে আমায় ছেড়ে চলে যাবে। এই যদি হয় সম্পর্কের ভিত, তাহলে সেই সম্পর্কের ভেতরটুকু কতটুকু মজবুত হবে তুমিই বলো। আমার কপালটা খুব খারাপ জানো, খুব খারাপ। আমি বোধহয় মানুষটা ভালোবাসা পাবার যোগ্য নই। ওর কথাগুলো শুনে কী যে ভয়ঙ্কর খারাপ লাগলো তা বলে বোঝাতে পারবো না। আমি ফোন রেখে কান্নায় ভেঙে পড়লাম। আবার এক উভয় সংকটের মাঝে দাঁড়িয়ে পড়ছে। কোথায় যাব বুঝতে পারছি না, পুরো পৃথিবী অন্ধকার লাগছে। আমি আবার কল করলাম আবিরকে। বললাম, ছবিগুলো প্রযুক্তির সাহায্যে বানানো বুঝলাম, কিন্তু আমার তোমার তিলের কথাটা সে বলল যে তার কি হবে? সেটা এমন একটা জায়গায় যেটা অন্ততপক্ষে ওর পক্ষে জানা সম্ভব নয়। কেমন করে জানি? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি না। আমি আবারও ফোন কেটে দিলাম। কাউকে এখন আর বিশ্বাস হচ্ছে না, এমনকি নিজেকেও না। নিজের গর্ভের সন্তানকে কেন যেন ভয় পাচ্ছি আজকাল। কেন তাও বুঝতে পারছি না। আমি ফিরে গেলাম না, বাবার বাড়িতে রয়ে গেলাম। দিনগুলো কাটতে লাগলো বছরের মতো। তবু তো দিন ভালো। রাতে মনে হয় পুরো পৃথিবী আমায় গিলে খেতে এসেছে। নিস্তব্ধ রাতের পটে নিশাচার কোনো পাখির ডাকেও চমকে উঠছি। আর তার উপর তিথির কান্না রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওর কান্নায় আমার পাতালপুরি কোনো বন্দিশালা থেকে আসা আওয়াজের মতো মনে হয়। এমনই এক রাতে আমি একটা মেসেজ পেলাম। আমি অপরিচিত নাম্বারে মেসেজ, আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি শাহেদ। কোন শাহেদ? আমাকে চেনেন না ভাবি? আমি আবিরের মামাতো ভাই। আপন মামাতো না অবশ্য, একটু দূর সম্পর্কের।
আপনাদের বিয়েতে দেখা হয়েছিল, আমার চোখ নীল, মনে আছে? আমার মনে পড়ে গেল, জি। আমার সাথে প্রয়োজন কি আপনার? আবির আর তিথির ব্যাপারে কিছু বলার ছিল। আমি চমকে উঠলাম ভীষণভাবে। সাথে সাথে কল করলাম শাহেদকে। শাহেদ কল ধরল না। মেসেজে লিখে, সরি ভাবি, আমার বউ পাশে ঘুমিয়েছে, এখন কথা বলা যাবে না। এত রাতে মেসেজ দিয়েছি, সেজন্য সরি। আমি আসলে ঘুমাতে পারছি না। কি বলা যায়, এসব নোংরা বিষয় আমায় ঘুমাতে দিচ্ছে না। আপনাকে সব জানাতে চাই, তবে মেসেজে এত কিছু বলা যাবে না। দেখা করতে পারবেন? আমি কিছুক্ষণ ভাবলাম, আবির আর তিথির ব্যাপারে এই ছেলে নতুন করে আর কী বা বলবে। সব তো জানি, তাকে লিখলাম। সম্ভবত যা বলতে চান সেটা আমি জানি। সে জিজ্ঞাসা করলো, আপনি এখন কোথায়? আমি আমার বাপের বাড়িতে। আবিরের সাথে রাগ করে চলে এসেছেন? হ্যাঁ। আমি শুনেছি আপনি প্রেগনেন্ট। যতই হোক, আবিরেরকে সন্তানের সুখ থেকে বঞ্চিত করা কি উচিত? আমার হাসি পেল। লিখলাম, সে বঞ্চিত হবে না, তার 2 সন্তান একসাথে হবে। একজনকে না পেলে আরেকজনের ঠিকই পাবে। মানে? মানে তো আপনার জানার কথা। আপনার কি যমজ বাচ্চা হবে? না, তিথিরও বাচ্চা হবে। ওপাশ থেকে আর কোনো জবাব এলো না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। একসময় চোখ লেগে এলো। ঠিক তখনই তিথির ঘর থেকে চাপা কান্না ভেসে এসলো। অন্য দিনে থেকে আওয়াজটা যেন আরও জোরালো। এর কিছুদিন পর এক মেয়ে গাড়ি হাঁকিয়ে আমাদের বাড়িতে এলো। ভীষণ সুন্দর সেই নারীকে দেখে আমি নিজেই অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। সে এসেছে তিথির কাছে। তিথি নিজে তাকে খাতির করে বসালো, আপ্যায়ন করলো। গল্প করে কাটালো অনেকটা সময়। এরপর আমাকে হঠাৎ ডাকলো তিথি। আমি সেখানে থেকে তিথি পরিচয় করে দিল। স্মৃতি, উনি হচ্ছেন ইলিয়ানা কায়সার। আর ও হলো তিথি, আবিরের বউ। ইলিয়ানা আমার আপাতমস্তক দেখে বাঁকা হেসে বলল, আবিরের যোগ্য পাত্রী। এমনিতে এত ছোট মনের মানুষ ভালো কিছু পেতে পারে না। আমার মেজাজ গরম হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কে আপনি শুনি? তিথি এবার গলা চড়িয়ে বলল, কে মানে? আমার গেস্ট। তুই কোন সাহসে আমার গেস্টের সাথে এই ভাষায় কথা বলিস? তোর গেস্ট আমার পার্সোনাল বিষয়ে কথা বলছে কেন? ইলিয়ানা ভুরু কুচকে একসাথে জড়ো করে মুখটা কৃত্রিম মলিন করে বলে, সরি স্মৃতি। তিথি এবার হেসে বলল, তুই কি সত্যি ইলিয়ানার কথা কখনো শুনিসনি? না। তুই একটা বোকা, চরম বোকা। এজন্য তোকে সবাই ঠকায়। ইলিকে জানতে চাইলে তোর প্রাণের স্বামীকে জিজ্ঞাসা করে। আমি আর কোনো কথাই বললাম না। দুজনকে রূপকথার পাতা থেকে উঠে আসা ডাইনির মতো মনে হতে লাগলো। সেখান থেকে পালিয়ে এলাম আমি। আবিরকে ফোন করে জিজ্ঞাসা করলাম, ইলিয়ানাকে? আবির কাঁপা কাঁপা গলায় পাল্টা জিজ্ঞাসা করলো, ওর কথা তোমাকে কে বললো? ও আমাদের বাসায় এসেছে। হোয়াট? এসে কি বলছে? কি বলবে? তিতির গেস্ট হিসেবে এসেছে। ও ও- ওকে বললে না? কেউ না, বলে ফোন কেটে দিল আবির। আমার ফোন ধরল না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মাঝে এই মেয়ে কোথা থেকে এলো? ওর ভূমিকা কী? এর 2 দিন পর আমি সকালে খানিকটা হাঁটাহাঁটি করে বের হয়ে হঠাৎ দেখলাম শাহেদ আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। আমাকে দেখতে পেয়ে বোধহয় কোথা একটা গায়েব হয়ে গেল। কী হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। এরপর দিন দুপুরে তিথির প্রচণ্ড চিৎকারে দৌড়ে ওর ঘরে গেলাম। ঘরে ও নেই। বাথরুম থেকে আওয়াজ আসছে। মা দৌড়ে এসেছে। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। তিথি চিৎকার করে সাথে বলছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। দরজা ভেঙে যখন তিথিকে বের করা হলো, তখন পুরো বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। চিৎকার করতে করতে তিথি জ্ঞান হারিয়ে ফেলছে। আমরা ধরাধরি করে তাকে তুললাম। সে দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া হলো তাকে। ডাক্তার জানালো তিথির মিসক্যারেজ হয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। এখন তাকে রক্ত দিতে হবে। ওর আর আমার রক্তের গ্রুপ একই। আমি দিতে চাইলাম, কিন্তু প্রেগনেন্ট বলে আমার রক্ত না হলো না। এদিকে নিজে গর্ভবতী হয়ে এইভাবে বোনের গর্ভপাতের দৃশ্য স্বচক্ষে থেকে আমার পুরো শরীর কাঁপছে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। মা কাঁদছেন। বাবা আর ভাই রক্ত ম্যানেজ করার জন্য ছোটাছুটি করছেন। ভাই এক পাখে এসে বলে গেল ফেসবুকে রক্তের জন্য একটা পোস্ট করতে। আমি ইউনিভার্সিটি পড়ার সময় রক্তদানের সংস্থার সাথে যুক্ত ছিলাম, তাই ওদের অনেকের সাথে আমার অ্যাড আছে। সহজে তাদের রিচ করতে পারবো। আমি তাই পোস্ট করে দিলাম। পোস্ট করার কিছুক্ষণ পর মেসেজে শাহেদ এলো। কার রক্ত লাগবে ভাবি? আমি উত্তর দিলাম, তিথির। কী হয়েছে? মিসক্যারেজ। শাহেদ আর কিছু লিখল না। এদিকে একজন রক্ত দিতে চাওয়ার ব্যক্তি মেসেজ দিয়েছে। তার সাথে কথা বলে আসতে বললাম। লোকটার জন্য অপেক্ষা করছে। এমন সময় থেকে শাহেদ এসে উপস্থিত। জিজ্ঞাসা করলাম, তোমার কি রক্তের গ্রুপ ম্যাচ করছে? শাহেদ মাথা নাড়ল, না ভাবি। তিথি কেমন আছে? শাহেদের দিকে ভালো করে তাকিয়ে আমি অবাক হলাম। ওর চোখ মুখ কেমন যেন উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। মনে হচ্ছে তীব্র কষ্ট পাচ্ছে কোনো কারণে। কথাবার্তা স্বাভাবিক লাগছে না। আমি পাল্টা জিজ্ঞাসা করলাম, তোমাকে এমন লাগছে কেন? কী হয়েছে? শাহেদ পরে কেঁদে ফেলল। ভাবি, ফর গড সেক বলুন তিথি কেমন আছে? ভালো না, বাচ্চা বেঁচে নেই, অনেক ব্লিডিং হয়েছে, এখন রক্ত লাগবে। সে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লো। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে লাগলো। এদিকে রক্ত দেওয়ার জন্য ছেলেটা চলে গেছে। আরেকজনকে ম্যানেজ করে এনেছে ভাই। দুজনের রক্ত ম্যাচ করে
কি না পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো। মা নামাজ পড়তে চলে গেলেন, বাবা ব্যস্ত, ভাই চলে গেল। এই সুযোগে শাহেদকে আমি ধরে বসলাম। তিতির বাচ্চার জন্য তুমি এত কাঁদছো কেন? ঘটনা কি? শাহেদ চোখ মুছে কি একটা বলতে চাচ্ছিল, এমন সময় করিডোরের দিকে চেয়ে ওর মুখ বন্ধ হয়ে গেল। আমি ওর দৃষ্টি অনুসরণ করে চেয়ে দেখি আবির এসেছে। করিডোরে অন্য মাথায় একজন নার্সকে কি যেন জিজ্ঞাসা করছে। শায়দ বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো, কোনো মতো বলে, ভাবি আবিরকে বলবেন না আমি এসেছি প্লিজ, বলে উল্টো দিকে দৌড়ে দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। ওর দিকে চেয়ে আছি, এমন সময় অপর পাশ থেকে একটা হাত আমার কাঁধে ধরে ওর দিকে ফিরিয়ে জাপটে ধরল আবির। খেয়াল করলাম আবির আমাকে জড়িয়ে ধরে কাঁদছে সে। ওর চোখের পানিতে আমার কাঁধ ভিজে যাচ্ছে। কতদিন পর আবার ওর সাথে আলিঙ্গন হলো, কতদিন পর। কিন্তু সে আজও আমায় ভালোবেসে জড়িয়ে ধরেনি, নিজের সন্তান হারানোর শোকে কাঁদছে। আমার নিজেকে এতটা অসহায় মনে হলো, আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মূর্তির মতো। আবির একসময় কিছুটা স্বাভাবিক হলো, আমায় ছেড়ে দিয়ে দুই হাতে আমার মুখটা তুলে বলল, তুমি ঠিক আছে তো স্মৃতি? হুম। আবিরের চোখ দিয়ে দুপোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বলল, আমি পাগল হয়ে ছুটে এলাম, ভেবেছিলাম তোমার কিছু হয়েছে। আমার কিছু হয়েছে কে বলল? তোমার ভাই ফোনে বলল আমার বাচ্চার নাকি আর পৃথিবীতে নেই। আমার ভাবনাটা কি তাহলে ভুল? ওটা তো তোমার। আবির আমার ঠোঁটে আঙুল রেখে বলে, চুপ, ওই কথাটা আর একবারও বলবে না। ওটা আমার বাচ্চা নয়। আমার সন্তান একটাই, যে তোমার গর্ভে বড় হয়েছে। আর একটা কথা, ওই অভিশপ্ত বাড়িতে তুমি আর ফিরে যাবে না। এখান থেকে সোজা আমার সাথে আমাদের বাড়িতে ফিরবে। আমি ওর দিকে চেয়ে রইলাম। নিজেকে অনুভূতি শূন্য লাগছে। সব মিথ্যে, সব গুলিয়ে যাচ্ছে। তিথিকে রক্ত দেওয়া হলো, ওর জ্ঞান ফিরল রাতে। এর মাঝে অনেকবার আবির আমাকে বাড়ি নিয়ে যেতে বলছে। আমি যাইনি। তিথির জ্ঞান ফেরার আগে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছি না। হাজার হোক সে আমার যমজ বোন। জ্ঞান ফেরার পর তিথি প্রথম আমাকে দেখতে ছিল। আমি গেলাম ওর ঘরে। ওর চেহারা একদিনে কেমন ভেঙে গেছে। ডিএনসি করাতে নাকি ভীষণ কষ্ট হয়েছে। ওর চেহারা কষ্টে ফুটে আছে। আমি কিছু বলতে পারলাম না ওর সামনে। তিথি ইশারায় আমাকে কাছে রাখলো। ওর কাছে গিয়ে দাঁড়ানো, ওর কানলা করা হাতটা আমার একটা হাত ধরলো। আস্তে আস্তে বলে, তিথি জানিস, আমার মনে হচ্ছে আমি মরে যাব। এসব বলিস না। জানিস আমি প্রেগনেন্টের পর থেকে প্রায় রাত একটা স্বপ্ন দেখতাম, বাজে স্বপ্ন। দেখতাম আমার কোলে একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা। সেই ছোট্ট বাচ্চা আমার দিকে আঙুল তুলে বলতো, তুমি খুব খারাপ। আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই। তোমার মতো মা আমি চাই না। বলার সাথে আমার হাত থেকে পড়েও যেত। গভীর একটা খাদে তলিয়ে যেত। আমি চিৎকার করে জেগে উঠতাম। বাকি রাত ফুঁপিয়ে কাঁদতাম। মনে হতো সত্যি বাচ্চাটা আর নেই। বলতে বলতে চোখ দিয়ে জল গড়াতে লাগলো ওর। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আর বলতে হবে না, তুই রেস্ট নে। ও আমার হাত টেনে ধরে বলল, না বলবো। তুই শোন, গত এক সপ্তাহ আমি প্রতিটা রাত স্বপ্নে দেখেছি। সারাক্ষণ শুধু ভয় হতো মিসক্যারেজের। ভীষণ ভয়। আমি যেই হই না কেন, আমার বাচ্চাকে আমি ভালোবাসতাম জানিস। ওর অস্তিত্ব অনুভব করতে পারতাম আমার পুরো সত্তা নিয়ে। ও আমার জন্য পৃথিবীতে আসতে পারলো না, সব দোষ আমার। বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। আমি জোর করে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তুই চুপ কর, পরে বলিস এসব। আমি আরে মরে গেলে তুই কিছু জানতে পারবি না স্মৃতি। তুই মরবি কেন? ডাক্তার বলেছে তোর কিছু হবে না, বিপদ কেটে গেছে, ভয় পাস না। আমি ভয় পাচ্ছি, শুধু মনে হচ্ছে বাচ্চাটা আমায় ডাকছে। ওর কাছে যাবার আগে তোকে সব বলে যাই। কি বলতে চাস? দিদি কাঁপা কাঁপা গলা বলো, ও আবিরের বাচ্চা ছিল না। আবিরের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। মনে মনে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আর কিছু জিজ্ঞাসা করার মতো শক্তি আমার নেই। ধীরে ধীরে কেমন যেন আধার হয়ে এলো চোখের সামনে। চোখ যখন খুললাম তখন আমি হাসপাতালে একটা বেডে শুয়েছি। আমার সামনে বসে আছে আবির। সে জিজ্ঞাসা করলো, কেমন আছো এখন? ভালো। ওর চোখের দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। এই চোখ, এই মুখ, এই মানুষটাকে আমি অবিশ্বাস করছি। আবির বেদনাত্মক মুখে চেয়ে আছে। ওর চোখ ঠিকরে পড়ছে উদ্বেগে, ভালোবাসার যন্ত্রণা। আমি অস্ফুট স্বরে বললাম, তিথি সত্যি বলছে, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আবির আমার দুই হাত শক্ত করে ধরে বলল, আই এম সরি কেন? আগে সুস্থ হও, তারপর বলবো। কিছুটা সুস্থ হয়ে আমি হাসপাতাল থেকে সোজা আবিরদের বাড়ি গেলাম। ওর আর ওর পরিবারের যত্নে ভালো হয়ে উঠলাম। একদিন আবির বলল, তোমার কাছে আমার কিছু স্বীকারোক্তি আছে। শোনার পর যা শাস্তি দিতে চাও মাথা পেতে নেব, শুধু আমার থেকে দূরে চলে যেতে পারবে না। কি স্বীকারোক্তি? আমি তোমার কাছে আমার অতীত গোপন করেছি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আবির। কিন্তু অতীত যদি বর্তমান সমস্যার সৃষ্টি হয় তাহলে তাকে যে জান্নাতেই হয়। আমি চাই না ভবিষ্যতে আর কোনো ঝামেলা। কথাটা কি? তোমার সাথে আমার বিয়েটা আমার দ্বিতীয় বিয়ে। এর আগে আমার একটা বিয়ে হয়েছিল। মাত্র 2 মাস সংসার করার পর ছাড়াছাড়ি হয়ে যায়। আমি বিয়ের সময় আমার আগের বিয়েটা গোপন করেছিলাম তোমার আর তোমার পরিবারের কাছে। ভেবেছিলাম বললে তোমরা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু তোমাকে আমার এত ভালো লেগে গিয়েছিল যে আমি সরি, কথাগুলো আগে বললে হয়তো ঝামেলা কম হতো। আমি কথাগুলো হজম করার জন্য
কিছুটা সময় নিলাম। তিথির ঘটনার মতো ভয়াবহ কিছুর পর এই অতীতের ব্যাপারটা অতটা ধাক্কা দিতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই অতীত বর্তমান কিভাবে ঝামেলা করবে? আবি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার প্রাক্তন স্ত্রীর নাম ইলিয়ানা কয়সার। আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমার সম্পর্কে যেসব তথ্য দিয়ে তিথি সবাইকে ভরকে দিছে, সেসব তথ্য আসলে ইলিয়ানার থেকে পাওয়া। সেদিন শুনেছিলাম ও তিথির গেস্ট হয়ে তোমাদের বাড়িতে গিয়েছে, সেদিন সব বুঝে গেছিলাম। কিন্তু তোমার কাছে ওর কথা গোপন করছি বলে সেদিন কিছু বলতে পারিনি। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। আবির আমার হাত ধরে বলল, এই কথাটা গোপনের জন্য আমি এতটা শাস্তি পেলাম। কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু গোপন করব না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তিথি, ভীষণ ভালোবাসি। ইলিয়ানার সাথে তোমার ছাড়াছাড়ি হয়েছিল কেন? আবির মুখে তিক্ত একটা ভাব ফুটিয়ে বলল, ওর একটা ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে অতিরিক্ত মাখামাখি, সারাদিন কথা বলা, গায়ে হাত দিয়ে কথা বলা। তাছাড়া ওদের কিছু ছবি দেখেছিলাম, প্রেমিক প্রেমিকার যেমন ক্লোজ হয়ে ছবি তুলে, তার থেকেও। ওসব আমার সহ্য হয়নি। রোজ ঝগড়া। 2 মাসে একেবারে চূড়ান্ত খারাপ অবস্থা তৈরি হয়েছিল। তারপরও চলে গেল। আমি আর আনতে গেলাম না, ছাড়াছাড়ি হয়ে গেল। ও এখনও বলে বেড়ায় আমি নাকি ছোট মনের, আপডেটেড নই, পুরোনো আমলের চিন্তাধারার মানুষ। ওসব নাকি এখনকার ফ্যাশন। বিশ্বাস করো, ওর পর আমার আর কোনো মেয়েকে পছন্দ হয়নি। সবার মধ্যে আমি ইলিয়ানার ছায়া দেখতে পেতাম। ফাইনালি আমি তোমার দেখা পেলাম। আর তোমাকে দেখার পর আর কারো দিকে তাকানোর ইচ্ছে হয়নি। আমি যেন ওর মনটা ছুঁতে পারলাম এতক্ষণ। সব ভুল বুঝে মিটে যেতে জড়িয়ে ধরলাম ওকে। মনে হলো কত সহস্র বছর পর প্রাণ পাখিটা তার জায়গা মতো ফিরে এসেছে। তিথি মিসক্যারের পর একেবারে চুপ হয়ে গেছে। কোনো কথাই বলে না, ঘর থেকে বেরোয় না। সারাদিন শুধু বসে জানলার বাইরে চেয়ে থাকে। হাতে একটা পেন্সিল থাকে, একটা খাতায় সে স্কেচ বানায়। সবই বাচ্চাদের বানায়। আমার ইদানিং রাতে ঘুম হয় না। প্রেগনেন্সির লাস্ট স্টেজ চলে এসেছি, 8 মাস চলছে। এখন খুব অস্থির লাগে, পেটের বাবু নড়াচড়া করে, রাতে ঘুম ভেঙে দেয়। আর দু চোখের পাতায় এক হয় না। এক রাতে শাহেদের মেসেজ এলো, ভাবি জেগে আছেন? আমি উত্তর দিলাম, হ্যাঁ। আপনাকে কিছু কথা বলবো, বলো। শাহেদ বলল, কল করে। আবির ঘুমাচ্ছে। কথা শুনলে উঠে পড়বে। তোমার বউ নেই পাশে? না, বাপের বাড়ি। আমি যা বলার বলবো, আপনাকে জবাব দিতে হবে না, শুধু শুনবেন। করিকর করো। শাহেদ কল করলো। দীর্ঘ সময় নিয়ে সে অনেক বলল, ভাবি আমার বিয়ে হয়েছে 8 বছর হলো। অল্প বয়সে প্রেমের বিয়ে। বিয়ের এতদিন পরে বাচ্চা না হয়? বছর দেড়েক আগে আমরা টেস্ট করি। আমি আর আমার স্ত্রী নিশা দুজনে টেস্ট করানো হয়। নিশার সব স্বাভাবিক হলেও আমার টেস্টের রেজাল্ট হলো খারাপ। আমি নাকি কোনোদিন বাবা হতে পারবো না। এটা জানার পর থেকে নিশার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। আমি ডিপ্রেশনে যেতে থাকি। এমন একটা খারাপ সময় আমার পরিচয় হয় তিতির সাথে। তার সৌন্দর্য আর আকর্ষণ চরিত্র আমাকে চুম্বকের মতো টেনে নেয় ওর দিকে। ও আমাকে ভালোবাসতো না, তবে সম্পর্কে জড়িয়ে গেছিলাম আমরা। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়। আমার ব্যাপারে ও সব জানতো, আমার সমস্যাটাও জানতো। তাই অন্তরঙ্গ সময় কাটানোর সময় আমরা কখনো কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতাম না। জানতাম কিছু হবে না। ও তবুও মাঝে মাঝে প্রশ্ন করতো, যদি প্রেগনেন্ট হয়ে যায় তবে? তুমি কি নিশাকে ছাড়তে পারবে? আমি বলতাম না, নিশাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তিথিকে ভালোবাসলেও নিশা যে আমার সংসার, আমার জীবনের অংশ। তিথি আর কিছু বলতো না। এরপর একদিন তিথি আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আমি অনেক চেষ্টা করে ওকে ট্রেস করতে পারলাম না। ও শুধু আমাকে একটা ইমেল করেছিল। তাতে লেখা ছিল, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আর তোমার সম্পর্কের কথাটা কাউকে বলো না, বললে তোমার সংসারে আগুন লেগে যাবে। আমি তখন এটাকে সাধারণ একটা কথা ভেবে নিয়েছিলাম আর মাথা ঘামাইনি। কিন্তু এর কিছুদিন পর ফ্যামিলির কানাঘুষো শুনতে পেলাম আবিরের সাথে নাকি ও সুইজারল্যান্ড গেছে, এ জাতীয়। কিন্তু আমি জানতাম ও যায়নি, এটা মিথ্যে কথা। কারণ সে সময় আমি নিজেও সুইজারল্যান্ডে ছিলাম। আমরা 2 দিন একসাথে ঘুরেছি। আবির আমার হোটেলেই ছিল। দিদি সেখানে থাকার প্রশ্নই আসে না। এরপর শুনলাম আপনি নাকি এসবের জন্য রেগে রাগ করে চলে গেছেন। তাই আমি আপনাকে মেসেজ করেছিলাম সত্যিটা বলতে। তখনও জানতাম না তিথি যে প্রেগনেন্ট। আপনার কাছ থেকে প্রথম জানলাম। এরপর আমি আর কিছু না বলে তিথিকে কন্ট্যাক্ট করি। আমি ভেবেছিলাম নিশ্চয়ই তিথির গর্ভে আবিরের সন্তান। কারণ আমি তো বাবা হতে পারবো না। তিথির সাথে একদিন আপনাদের বাড়ির বাইরে দেখা করি। আপনি সেদিন আমাকে দেখে ফেলেছিলেন সম্ভবত ঘোরাফেরা করতে। তিথিকে পেয়ে চেপে ধরছিলাম, জিজ্ঞাসা করছিলাম সত্যিটা। ও আমায় বলেছিল ওটা আমার বাচ্চা। আবিরের প্রতি ওর তীব্র আকর্ষণ আমার প্রতি আপনাদের বিয়ে নিয়ে রাগ করে মনে এখনও জীবন্ত ছিল। আবিরকে সম্ভবত অনেকভাবে নিজের কাছে টানার চেষ্টা করছে। আবির পাত্তা দেয়নি। তাই ওর রাগটা জেদে পরিণত হয়েছে। এখন বাচ্চাটাকে ব্যবহার করতে চায় আপনাদের সম্পর্ক ভাঙতে। মাঝে কীভাবে যেন ইলিয়ানার সাথে যোগাযোগ হয়েছিল। ওর সাহায্য নিয়েছিল তিথি। সেদিন আমার তিথির কথা বিশ্বাস হয়নি। আমি সেদিনই আমার টেস্ট আবারও করি। রিপোর্টে সব স্বাভাবিক হয়ে গেল।
আমি তখন পাগল পাগল লাগছিল, বুঝতে পারছিলাম না কী হয়েছে। এরপর আমি নিশার টেস্টে আবার করে রিপোর্টে আসে আসল সমস্যা নিশার ছিল। আমরা আগে যে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করেছিলাম সেটা দুটো রিপোর্ট কেমন করে ভুল দিল জানি না, কিন্তু এতেই সব এলোমেলো হয়ে গেল। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম তিথি সন্তান আমার নিজের। আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক সে সময় আপনার ফেসবুকে রক্ত চেয়ে পোস্ট আর তিথির মিসক্যারেজের কথাটা জানতে পারলাম। এসব আমি কাউকে বলিনি ভাবে আপনাকে প্রথম বললাম। নিশাকে ঠকানোর শাস্তি আমি পেয়েছি। নিশাকে আমি ছাড়তে পারবো না। সন্তানের মুখ কোনোদিন দেখা হবে না। আমি একটা সন্তান পৃথিবীতে আসতে চেয়ে হইল না। এটাই আমার সারা জীবনের শাস্তি হয়ে থাকবে। আমি ফোন রেখে দিয়ে চোখ বুঝলাম। সবাই যার যার জায়গায় শাস্তি পেল। তিথি মিথ্যে অপবাদের শাস্তি, আবির ওর বিয়ের কথা গোপনের শাস্তি, আর শাহেদ শাস্তি পেল তার অবৈধ সম্পর্কে। কিন্তু আমি কিসে শাস্তি পেলাম? এসব কি আদৌ আমার সাথে ঘটার কথা ছিল? ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে এলো। আদৌ ঘুমে বহু পুরনো একটা স্মৃতি মনের পর্দায় ভেসে উঠল। আমরা তখন ক্লাস 10-এ পড়ি। ছোট খালার বাসায় বেড়াতে গেছি। খালার ননদ বিদেশে থাকে। সে সময় দেশে এসেছিল বেড়াতে। তার হাতে ঝলমলে একটা হীরের আংটি ছিল। আংটিটা এত সুন্দর ছিল যে প্রথম দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছিল। সেদিন দুপুরে খালার ননদ গোসল করার যাওয়ার সময় আংটিটা খুলে রেখেছিল ড্রেসিং টেবিলের উপর। আমি সেটা দেখে লোভ সামলাতে পারিনি, তুলে নিয়েছিলাম। পরেছিলাম নিজের হাতে, কি ভালো লাগছে। সেটা আর জায়গা মতো রাখতে ইচ্ছা হয়নি, লুকিয়ে ফেলেছিলাম জামার ভেতরে। তারপর যখন জানা গেল আংটিটা মিসিং, তখন সারা বাড়ি হইচই পড়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি, সব কিছু তল্লাশি শুরু হলো। আমি ভয়ে কোনো উপায় না পেয়ে আংটিটা তিথির হ্যান্ডব্যাগে রেখে দিয়েছিলাম। সেটা পাওয়া গেছিল তিথির ব্যাগে। কি ভীষণ অপমানিত হয়েছিল সেদিন আমরা সবাই, তা বলার মতো নয়। তিথি প্রচণ্ড মার খেয়েছিল। ও অনেকবার বলেছিল ও এই কাজ করেনি, কিন্তু কেউ ওকে বিশ্বাস করেনি। আমার তো কিছু বলার সাহসই হয়নি। তখন থেকে ছোট খালার সাথে মায়ের মুখ দেখা দেখি বন্ধ। এই 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 একটা অপরাধ করেছিলাম জীবনে। তন্দ্রা ছুটে গেল আমার। চোখ মেললাম। বুঝলাম আমিও পেয়েছি শাস্তি। সবাই সবার কৃতকর্মের ফল একদিন না একদিন পেয়েই থাকে। প্রকৃতি সব ঋণ শোধ করে নেয়। সমাপ্ত। বিভা ভরি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।